এমপি ইলেকশন দেওয়ার জন্য ভূপেন বরার পিএ আমাকে বলছে 3 কোটি টাকা লাগবে। রকিবুল হোসেন একজন মেইন কান্ডারের মালিক, প্রথম 50% দিতে লাগবে, তারপরে বাকি পয়সা। এখন তো প্রত্যেক ক্যান্ডিডেটের কাছ থেকে অ্যাডভান্স টাকা নেওয়া চলছে। বরাকে একটা সিটও পাবে না কংগ্রেস। এমপি ইলেকশন যেরকম ক্যান্ডিডেটের বাজার বসিয়েছিল কংগ্রেস, সেই বাজারটা আবার এমএলএ ইলেকশনে বাজার বসে গেল। 26-এর ইলেকশন চলে আসছে, ওদের এই বনিয়া দালালগুড়া এসে বরাকগুলি টোর করে এদিকে টোর করতেছে। আমি বলেছি আমি ইউটিউব থেকে এসেছি টাকার জন্য, টাকা দিতে পারবো না বলে আমি চলে এসেছি। আপনারা যদি টাকা চান তাহলে আমি নাই। মেন মাথাটাতে এই যে বললাম যে পৃথ্বীরাজ ষাটে, জিতেন্দ্র সিং, রকিবুল হোসেন, এইগুলো মেন ফান্ডা। আমি কথা বেশি বলি, এর জন্য আমাকে বলেছে তুই নতুনকে কংগ্রেসে এসছো, তুমি মুখ বন্ধ রাখবে। নমস্কার, নিউজ লাইভ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আজ আমরা পেয়ে গেছি, আমাদের সঙ্গে রয়েছেন হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আনোয়ার হোসেন লস্কর। আনোয়ার বাবু, নিউজ লাইভ বাংলার আমাদের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আনোয়ার বাবু, ইতিমধ্যে আপনি কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস দল নিয়ে। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো, এই মুহূর্তে কংগ্রেস দলে আপনার কি অবস্থান? আমার কোনো অবস্থান নেই, ওই এর জন্য আমি এতদিন দেখলাম যদি ওরা আমাকে কোনো দায়িত্ব দেয়, তারপরে আমি দেখলাম আমাকে এমপি ইলেকশনের আগে আমাকে ইউডিএফ থেকে আনে কংগ্রেসে জয়েন করার এমপি টিকিট দিব বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল ভূপেন বরা। ওনার ঘরে সঙ্গে ছিলেন মীরা ঠাকুর আর শামসুদ্দিন বড়লস্কর, হাইলাকান্দির জেলা সভাপতি। এই 2-3 জন মানুষে নিয়ে আমার ভূপেন বরার ঘরে জয়েন করা আছে। কিন্তু তারপরে থেকে আর কোনো দায়িত্ব, ভূপেন বরা অল্প দায়িত্ব দিয়েছিলেন, তারপরে গৌরব সাহেব আমার কোনো দায়িত্ব না। কিন্তু তারপরে দেখলাম হাইলাকান্দির এডুকেশনের দলাল একটা আনিয়ে হাইলাকান্দির দায়িত্ব দিল। তারপরে বিজেপিতে গিয়া আমিনুল হক লস্করের দায়িত্ব দিয়ে হাইলাকান্দির ইনচার্জ বানিয়ে দিল। আমি জায়গাতে বসে আছি, কিন্তু আমি কিন্তু তার অতদিন আগে আসলাম কংগ্রেসে। কিন্তু আমার সমষ্টির লোকজন বলছে আপনি ধৈর্য ধরে থাকেন কয়দিন, ওরা এমনি সময় আসলে আপনাকে কোনো দায়িত্ব দিবে। আমি তারপরে এখনও দেখলাম সেই আবার 26-এর ইলেকশন চলে আসছে, ওদের এই বনিয়া দালালগুড়া এসে বরাকগুলি টোর করে এদিকে টোর করতেছে। এর জন্য আমি ওই দিনে অ্যাসেম্বলিতে আমাকে এই ভাই বললো, ভাই আপনি কি করবেন? আমি বললাম আমি তো 26-এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাকে যে পার্টি ইউডিএফ কংগ্রেসের বাইরে যে পার্টি আমাকে বিনা পয়সায় টাকা দিবে, আমি ওই পার্টিতে ইলেকশন খেলতে প্রস্তুত আছি। অর্থাৎ আপনি এআরডিএফে যাচ্ছেন না, কংগ্রেসেও আপনি টিকিট প্রত্যাশী নন। সে জায়গায় দাঁড়িয়ে ঠিক আপনি শুধু ভুক্তভোগী না, কংগ্রেস দলে এরকম আপনার মতো আরও আছে? অনেকজন আছে ভাই, এরকম কংগ্রেস দলকে উপরে উঠানোর পরে ওদের লাত মারে গাছে উঠাই পালাই দিল, এই অবস্থা চলতে আছে। এর পেছনে কে, নামগুলো যদি বলেন, এর পেছনে কে বা কারা রয়েছে? এই সমস্ত দলকে যারা পরিচালনা করছে, বড় বড় মাথারা রয়েছেন, দলের নেতারা রয়েছেন, ঠিক কারা কারা এই ধরনের কাজ করছেন? এইগুলার মধ্যে হইলো রকিবুল হোসেন একজন মেইন কান্ডারের মালিক, ওনার সাথে আছে জাকির হোসেন শিকদার আর রকিবউদ্দিন আহমেদ আর একটা আছে। এই 2-3 জন আরও বনিয়া পার্টি, আর কয় বিজেপিও বনিয়া পার্টি আনে। কিন্তু কংগ্রেসের বনিয়া পার্টি কালেকশন মাস্টার বরাকগুলিতে আমি এমপি ইলেকশন দেখলাম, পৃথ্বীরাজ ষাটে বলে একজন আসে মুম্বাই থেকে, আর একজন আসে রাজস্থান থেকে জিতেন্দ্র সিং। ওরা দালালগুলা দিয়ে এদের দাম দর করার কেনা বেচার দামটা চলবে এগুলো। অর্থাৎ আপনি বলতে চাইছেন কংগ্রেস দলে এখন টিকিট কেনা বেচার একটা বিষয় চলে আসছে, টাকার বিনিময়ে টিকিট কেনা হচ্ছে, একটা বাজার চালাচ্ছে কংগ্রেস দল। কংগ্রেস পুরো বাজার চালাচ্ছে, কিন্তু মাইনরিটির মানুষে এটা এবার বিশ্বাস করবে না। যদিও ওরা বলছে যে ওরা বরাকে একটা সিটও পাবে না কংগ্রেস, এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি। ও 70 বছরে যদি কিছু করতে পারে না, ওরা এখন এসে কি করবে? যে তরুণ হিসাবে অনেক কিছু করতে চেষ্টা করেছিল, কিন্তু আমার দেখা মতো আমার গৌতম রায় কাকু যখন আমি ওনার সাথে ছিলাম কংগ্রেস পিরিয়ডে 2006-7, তখন বর্ডার ক্রস লাইনটা আমার লামডিং টু বদরপুর যাওয়ার রাস্তাটা ফরেস্ট ক্লিয়ারেন্স এই রকিবুল হোসেনের জন্য হয়নি। ও এই নাইট সুপারের মালিকগুলার কাছে পয়সা খাইয়া এই রাস্তাগুলার
ক্লিয়ারেন্স দেয় নাই। অর্থাৎ কংগ্রেস দল মানুষদেরকে প্রথমে টুপ দেওয়ায়, অর্থাৎ যারা সংখ্যালঘু নেতা রয়েছেন বা যারা রাজনীতি করতে চান, কংগ্রেস দল প্রথমে টিকিট দেওয়ার নামে প্রথমে টুপ দেয়, তারপর তাকে দলে যোগদান করা হয়, তারপর যোগদান করিয়ে তারপর কোটি কোটি টাকা দাবি করে। অর্থাৎ আপনার কাছে কংগ্রেস, আপনি যে অভিযোগ উত্থাপন করলেন, অর্থাৎ কংগ্রেস আমাকে এমপি ইলেকশনে দেওয়ার জন্য ভূপেন বরার পিএ আমাকে বলছে 3 কোটি টাকা লাগবে তুমি টিকিট পেতে। কখন এই যে টাকার হিসাবটা, অর্থাৎ আপনার ছবি আমরা দেখেছি, আপনি দিল্লিতে গেছেন, আপনি বৈঠকে বসেছেন জিতেন্দ্র সিং, ভূপেন বরার সাথে আপনার এয়ারপোর্টের ফটো দেখেছি। অর্থাৎ এই যে ডিল, যে টাকার ডিলটা, কীরকম টাকার ডিলটা হয়েছে, কত কিস্তিতে টাকাটা দিতে হবে বা কীরকম কিস্তির হিসাব আমাকে বলছে প্রথম 50% দিতে লাগবে, তারপরে বাকি পয়সা। তাহলে আপনি দিয়েছিলেন নাকি? আমি 1 টাকাও দেইনি, আমি বলছি আমি বসে থাকবো, আমি বসে আছি এখন অবধি। এই এমএলএর জন্য, 26-এর এমএলএর জন্য আমি 2-3 বার গরুগোয় সাহেবকে ফোন করেছি, ফোন উঠাননি, তাই কোনো রেসপন্স করেন নাই। তার জন্য আমি দেখলাম ওরা টিকিট দিবে না, এই আবার স্টার্ট হয়ে যাবে। আমি সমষ্টিতে দেখতেছি এমপি ইলেকশনে যেরকম ক্যান্ডিডেটের বাজার বসিয়েছিল কংগ্রেস, সেই বাজারটা আবার এমএলএ ইলেকশনে বাজার বসে গেছে। রাজীব ভবনে বিভিন্ন বৈঠক দেখেছি, গৌরব গগৈ থেকে শুরু করে, অর্থাৎ ঠিক সেই সময়ের যে বর্তমানের যে এপিসিসির প্রেসিডেন্ট গৌরব গগৈ, তারপর রকিবুল হোসেনের সাথেও আপনার বৈঠক দেখেছি। অর্থাৎ রকিবুল হোসেন আপনাকে ঠিক সময় কি সেই বৈঠকে, অর্থাৎ যখন রাজীব ভবনে আপনার সাথে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কি বলেছিল রকিবুল হোসেন? রকিবুল হোসেন সাহেব এখানে আমাকে প্রথম শিলচরে, তারপরে আমি ওনার সাথে আর কথাই বলি না, আজকে অবধি কোনো কথাই বলি না। ও এমপি হওয়ার পরে আমি কোনোদিনই যাই না ওর পাশে, কিন্তু আমি কথা বেশি বলি, এর জন্য আমাকে বলেছে তুই নতুনকে কংগ্রেসে এসছো, তুমি মুখ বন্ধ রাখবে, বেশি কথা বলবে না। ওরা কি মুসলমানের ঠিকাদার নাকি? কি তারা এই যে রকিবুল হোসেন এমপি হইলো, কইলো 100 হেমন্ত বিশ্ব শর্মা আইলে তার কিচ্ছু করতে পারে না, বুড়া আঙ্গুলি দেখাইছে। তাই এখন কি করছে মুসলমানের লাগি? আজকে যেগুলো হইতেছে সব ওদের জন্য হইতেছে, ওরাই মেইন কালপিট। কংগ্রেসের এই কয়েকজন আছে, ওয়াজিদ আলী চৌধুরী আরেকটা আছে, এইগুলা কংগ্রেসের বন্ড। কংগ্রেস এইগুলাই মুসলমানের ঠিকা লয়, মাইনরিটি মানুষের ঠিকা লইয়া কিছু কাজ করে না। যখন আপনাকে ইউডিএফ থেকে আপনাকে এই যে কংগ্রেসে নিয়ে আসা হলো, তারপর যে ভূপেন বরার বাড়িতে আপনি, তারপর জাকির হোসেন সুকদার, মীরা বটাকুর নিয়ে বৈঠক করা হলো, আপনাকে যে বলা হলো যে এক প্রকার তারা কনফার্ম করে দিয়েছেন যে আপনাকে টিকিট দেওয়া হবে, আপনি শুধু কংগ্রেসে আসুন, তখন টাকার কোনো লেনদেন হয়েছিল? তখন কোনো টাকার তখন ফার্স্টে তখন হয়নি। আচ্ছা আচ্ছা তখন এটার কথায়, তার জন্য তো আমি টাকা লাগবে না, আমি বলেছি আমি ইউডিএফ থেকে এসেছি টাকার জন্য, টাকা দিতে পারবো না বলে আমি চলে এসেছি। আপনারা যদি টাকা চান তাহলে আমি নাই, কিন্তু ওরা বলছে টাকা লাগবে না, এই বলে তো আমাকে জয়েন করা। তাহলে আনোয়ার বাবু, এই টাকা লেনদেনের যে বিষয়টি কংগ্রেস দলে কবে থেকে শুরু হয়েছে এবং এর পেছনে কে বা কারা রয়েছে এবং কাদের থেকে এই টাকাগুলো নেওয়া হচ্ছে? এখন তো প্রত্যেক ক্যান্ডিডেটের কাছ থেকে অ্যাডভান্স টাকা নেওয়া চলছে, যেটা আমি বাস্তবে বাইরে শুনতে পাইতেছি। এখন প্রত্যেক যত ক্যান্ডিডেট বাড়াইবে, অত ক্যান্ডিডেটে যে আইলো আইয়ে কইলো আমরা কংগ্রেসে জয়েন করি, চাকরি ছাড়িয়ে বহুত আইতেছে, এইগুলো টাকার বিনিময়। আচ্ছা, মানে ওদের টাকার মাপকাঠিটা কিভাবে ধার্য করা হয়েছে? মানে টিকিটের জন্য ঠিক কত টাকা শুরু থেকে নেওয়া হচ্ছে? মানে নিশ্চয়ই তো একটা মাপকাঠি রয়েছে সে টাকার। ওরা অ্যাডভান্স প্রথম 50 লাখ লয় নাকি, যেটা আমি খবর পেয়েছি। আমার শোনা কথা, এটা আমার নিজের কথা না, এটা শুনেছি প্রথম 50 লাখ। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলছেন 1 কোটি টাকা অ্যাডভান্স দিতে লাগে, এই মধ্যে 2-3 কোটি টাকা লেনদেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীও কইতেছেন, শুনছি ওই দিন টিভিতে। তো এই বাজারগুলাই চলতেছে বর্তমানে। আচ্ছা, মানে এখন টিকিট, কংগ্রেসে যদি টিকিট পেতে হয় প্রত্যেককে টাকা দিয়ে টিকিট পেতে হবে, টাকা দিতেই লাগবে। মূল পান্ডাকে, মানে মেন মাথাটাকে, মেন মাথাটাতে এই যে বললাম যে পৃথ্বীরাজ ষাটে, জিতেন্দ্র সিং, রকিবুল হোসেন, এইগুলো মেন পান্ডা। রকিবুল হোসেন এত লাখ 10 লাখ ভোটে জিতেছে, রেকর্ড সংখ্যক ভোটে আর জিতেছে। এগুলো জিতে কি করেছে? ধুবড়ির মানুষ এখন কাঁদতেছে, কোনো কাজ করে নাই তো, ও যায় না। ধুবড়িতে 1 দিন গিয়েছিল না, আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু মাইনরিটি মানুষের উপর অত্যাচার হলে ওরা কংগ্রেস যায় না কেন স্পটে? আমি দেখলাম যে উচ্ছেদের সময় ইউডিএফের এমএলএগুলো গেল, কংগ্রেসের কোনো এমএলএ যায় না কেন? হিন্দু ভোট নষ্ট হয়ে যাবে, এরার মেন্টালিটিটা আপনি দেখুন, এই মেন্টালিটি নিয়ে কংগ্রেস চলছে। গৌরব গগৈর প্রসঙ্গে যদি প্রশ্ন তুলি, গৌরব গগৈর ভূমিকা কি এইসব বিষয়ে? এইসব বিষয়ে উনি তো এইসব বিষয়ে কোনো গুরুত্ব দেয় না, ওরা ভাবছে তো মাইনরিটি যাবে কোথায়, আমাদের পাশে আসতে হবে, এই চিন্তা।
এই যে দালাল চক্র রয়েছে, মানে কংগ্রেসেরই একাংশ নেতা দালাল রূপী হয়ে বিভিন্ন মানুষের মানে যারা টিকিট প্রত্যাশী নেতারা রয়েছেন, যারা রয়েছেন এবারের বিধানসভা নির্বাচনে, তারা যে টাকার বিনিময়ে টিকিট পাওয়ার একটা যে বিষয়টা রয়েছে কংগ্রেস দলের তরফ থেকে, সেটা কি গৌরব গগৈ জানেন না? জানেন, উনি কি করবেন, একা তো উনি কিছু করেন। সব যদি চুর হয়ে যায়, একজন ভালো মানুষ থাকে, কিছু লাভ হবে না। আলুর বস্তায় একটা আলু পচে গেলে সব আলু পচে যায়। তো অর্থাৎ 26-এর নির্বাচনের প্রাক মুহূর্তে বিশেষ করে যদি বলি, আপনি বর্তমানে যে এলাকায় রয়েছেন, যে বিধানসভা সমষ্টিতে রয়েছেন, যে বিধানসভা কেন্দ্রে রয়েছেন, আলগাপুর কাটলিচড়ায়, সেই আলগাপুর কাটলিচড়ায় বিগত দিনে দেখেছি কংগ্রেসের হেভিওয়েট নেতারা দৌড়ঝাঁপ করছেন, তারা বিভিন্ন স্থানে গিয়ে টিকিট প্রত্যাশী যারা রয়েছেন তাদের সাথে বৈঠক করছেন। আপনার কি মনে হয়? মনে হয় কংগ্রেসকে দিয়ে লাভ হবে না, কোনো লাভ হবে না। কাজ করে নাই 70 বছর, কোনোদিনও আমরা দেখি না। আমি আপনাকে বলি, আমি নিজে ছোটোর থেকে বড় হয়েছি, কিন্তু আমি তো 16তে এমএলএ হলাম, কিন্তু তার আগে কোনো দিন তো আমার মতো, আমি তো একদম আল্লাহ কোন ভালো কাজ কোন দিকে করলাম না, আল্লাহর মেহেরবানিতে আমি এমএলএ 16তে হয়েছি। কিন্তু আমি 70 বছর থেকে তো হাইলাকান্দিতে এমএলএ আইতেছে, আপনিও দেখছেন, আপনিও হাইলাকান্দির ছেলে দেখছেন। কোনো দিন আমি যেতগুলো কাজ করেছি রাস্তাঘাটের, বা আমি সোচ্চার হয়েছিলাম এমএলএ থাকতে, এখন কোনো বিরোধী কংগ্রেস ইউডিএফ কেউ আসেনি। আপনি গতকাল বলেছেন যে কোনো একজন বিধায়ক ইতিমধ্যে কংগ্রেসে টাকা দিয়ে ওনার টিকিট ফিক্স করে নিয়েছেন। এটা হইলো তো কাটিগড়ার এমএলএ, এটা রকিবুলের লগে ফিক্সড ম্যাচ ফিক্সিং করে নিছে ওরা। কত টাকা হবে উনি? কত শুনেছি 50 লাখের উপরে টাকা ইনভেস্ট করে দিয়েছে, অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে? অর্থাৎ কিস্তিতে টাকা নেওয়া হয় কংগ্রেস দল থেকে, এটা কংগ্রেস দলের তরফ থেকে। আলটিমেটলি তো কিস্তি এটা তো। আপনি বলছেন যে 3 কোটি টাকা যেটা ডিমান্ড করেছিলেন রিপুন বরা আপনার কাছ থেকে। না না, রিপুন বরা, ভূপেন বরার পিএ রিপুন বরা 21-এর ইলেকশনে আমি ওনাকে বলছিলাম, যদি আপনারা এখানে 3টা সিট আছে, 3 সিটের মধ্যে 1 সিট আমাকে দিয়ে দেখেন, আমি জিতিয়ে আপনাকে কংগ্রেসের সিটে একটা কংগ্রেসের এমএলএ বানিয়ে আমি নিজে বনে দেখা দেবো। উনি বলছেন না, টাকা লাগবে। আচ্ছা, উনিও বলেছেন টাকা লাগবে। উনিও বললেন, রিপুন বরাও টাকার জন্য তো বিক্রি করে দিয়েছেন পুরা কংগ্রেস। উনি থাকতে আবার কংগ্রেসে কি করে, কোন মুখে আসলেন যে উনি, আমি ওটা ভাবতে পারি না। আজমলের পরাজয়ের পর, অর্থাৎ ধুবড়িতে আজমলের পরাজয়ের পর বরাক উপত্যকা কি ধুবড়ি এলাকা, অর্থাৎ বিভিন্ন এলাকায় মানুষ এখন শুধু বিশ্বাস করছে, সংখ্যালঘু মানুষ বিশেষ করে তারা বিশ্বাস করছে কংগ্রেসকে। অর্থাৎ বরাক উপত্যকার দিকে যদি বলি, আজকের দিনে যদি হাইলাকান্দির যে কথা বলি, তাহলে মানুষ কংগ্রেসকে বিশ্বাস করতে, অর্থাৎ ইউডিএফ এর। আমি আপনাকে বলি, এই যদি আমরা মাইনরিটি মানুষের মাঝে বহুত ধরনের ভুল আছে ভাই। আমি এই যদি কংগ্রেসের উপরে বিশ্বাস করি, 70 বছরে কংগ্রেসে শেষ করেছে, এইবার যদি অতদিন শেষ হয়ে গেছে, এখন মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো কাজ করে যাইতেছেন, এইগুলো কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখিয়া কিছু কাজ করলে ভালো হইতো। আমি ভাবি মাইনরিটির মানুষের যদি মুখ্যমন্ত্রীর উপরে অল্প ভরসা করে, আরও ভালো, কংগ্রেস থেকে ভালো কাজ হয়ে দেখিয়ে দিবেন মাননীয় মুখ্যমন্ত্রী। অর্থাৎ আপনি যখন এমএলএ ছিলেন তখন বরাক উপত্যকার যে মহাসড়ক, আপনি বলেছেন যে রকিবুল হোসেন বনমন্ত্রী থাকার সময় বরাকের যে এই যে মহাসড়কটার এই ক্লিয়ারেন্স দেয় নাই উনি। আমি গৌতম রায় সাহেবের সঙ্গে গিয়েছিলাম ওনার চেম্বারে, কিন্তু উনি অনেকদিন ফাইল আটকে রেখে দিলেন, দেন নাই। গৌতম রায় বাবু অনেক চেষ্টা করেছেন, কিন্তু এই রকিবুল হোসেনে বরাক আর ব্রহ্মপুত্র কানেকশনটা বন্ধ করে দিয়েছে। এটা দুষ্টাকার, গৌতম রায় নয়, কিন্তু এটার কালপিট হল মাননীয় সংসদ রকিবুল হোসেন। শেষ প্রশ্ন আপনাকে করব আনোয়ার বাবু, আপনি বলছেন এআইডিএফ কংগ্রেসের টিকিট আপনি প্রত্যাশী নন, তাহলে আগামী দিনে আপনি কোন দলে আসার কথা ভাবছেন বা কোন দলের আমি ভাবছি, যদি কোনো দল ওরা আমার কথাবার্তাগুলো দেখে, যদি ওরা আমার পুরানো সমষ্টি দিয়ে খোঁজখবর নেই, ওরা সার্ভে করতেছে, শুনতেছি বহুত পার্টি, কিন্তু ওরা সার্ভে করে। আপনার ইচ্ছাটা? আমার ইচ্ছা, যে পার্টি বিনা পয়সায় টিকিট দিবে, যদি কোনো পার্টি এরকম করে যে কংগ্রেস আমাকে ইউডিএফ থেকে এনে বলছে বিনা পয়সা লাগবে না, এরকম করে, আমি এরকম কোনো পার্টিতে, যদি এআইডিএফ বিনা পয়সায় আপনাকে অফার করে টিকিট দেওয়ার জন্য, তাহলে আপনি এআইডিএফ এ যাবেন? আমি বলছি এআইডিএফ কংগ্রেসের বাইরে যে পার্টি আচ্ছা বিনা পয়সায় টিকিট দিবে, অনেক দল আছে তো আর আসামে আছে, ওরা বিজেপি বিজেপি মাইনরিটি মুসলমান মানুষের দিবনি আমি জানি না। এখন তো অনেক মানুষ দৌড়ঝাঁপ করতেছে। আমি তো বিজেপির ব্যাপারে এখন দেখো, যদি কোন পার্টি দিব, এখন পার্টির উপরে ডিপেন্ড করবে এটা। আমি তো বিনা পয়সায় যে পার্টি দিবে ওই পার্টিতে আমি যেতে প্রস্তুত থাকবো। আমি মানুষের কাজের জন্য, হাইলাকান্দির উন্নয়নের জন্য যাব। হাইলাকান্দি ডিস্ট্রিক্টে যখন আমি এমএলএ ছিলাম, তখন
আলগাপুর কাটলিচার লোকজন আমার পাশে আসে বলতো আমরা তো আলগাপুর আপনার সমষ্টির ভোটার না, আমরা তো আমারে ভগবান এখন এমন একটা ডিলিমিটেশন আস্থা হাইলাকান্দিটা আমার হয়ে যাবে এখন যদি আমি বেশ, ধন্যবাদ বেশ, জানাচ্ছি আপনাকে। বেশ। উনি ছিলেন হাইলাকান্দি জেলার প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, এবং আনোয়ার হোসেনের সাথে কংগ্রেস যে ঘটনা করলো, অর্থাৎ কংগ্রেস লোভ দেখালো, কংগ্রেস লোভ দেখিয়ে পরে টিকিট দিল না, টিকিট দেওয়ার নামে 3 কোটি টাকা দাবি করলো, এই বিস্ফোরক অভিযোগ উত্থাপন করলেন হাইলাকান্দি বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। অর্থাৎ বরাক উপত্যকার মানুষ বা বরাক উপত্যকার জনসাধারণ কংগ্রেসকে বিশ্বাস করেছিল, এবং ঠিক কংগ্রেসকে বিশ্বাস করে উনি কংগ্রেসে যোগদান করেছিলেন, তারপর কংগ্রেস ওনার সাথে গদ্দারি করলো।